বাংলাদেশে খুব দ্রুত কিছু অবস্থার পরিবর্তন হচ্ছে। খুব দ্রুত কিছু সিনারি চেঞ্জ হচ্ছে। আপনি যদি আলাদা, আলাদা করে খেয়াল করেন ব্যাপারগুলি আপনার কাছে মনে হবে যে ছন্নছাড়া। যদি আপনি গ্র্যাজুয়ালি চিন্তা করেন, একটার পর একটা মিলানোর চেষ্টা করেন, তখন দেখবেন যে there are so many things that is happening right now in বাংলাদেশ, যেগুলো কোনো কিছু একটা ইন্ডিকেট করছে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং শুরু করার আগে don't forget to subscribe and enable the notification on your app. Back to what I was saying. বাংলাদেশে কিছু জিনিসের পরিবর্তন হচ্ছে। সো আমি একটা একটা করে আসি। প্রথমে গত মাসখানেক ধরে খেয়াল করেছেন যে বাংলাদেশে মিছিলের সারি লম্বা হচ্ছে। আওয়ামী লীগের মিছিলের সারি লম্বা হচ্ছে। প্রথম 2-4 জন, 3 জন, 5 জন, 7 জন মিলে একটা মিছিল হতো। কিন্তু এখন একটা মিছিল নিয়ে বের হলে দেখা যায় যে সেই মিছিলে মানে খুব তাড়াতাড়ি মানুষজন জমে যাচ্ছে। সেটা বাংলাদেশের যে কোনো কর্নারেই হোক, সেটা ঢাকা হোক, চিটাগং হোক, ছোট কোনো সিটি হোক, জেলা হোক, সব জায়গায় সেম জিনিস। তার মানে কি হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন রাস্তায় বের হওয়া শুরু করেছে, মাঠে আসা শুরু করেছে? হ্যাঁ, এটা আছে। দ্যাটস হ্যাপেনিং টু। কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার চলছে সেটা বন্ধ হয়ে গেছে। যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হলো যে ৮-১০ জন আওয়ামী লীগের নেতা বা কর্মী বা তৃণমূলের কর্মী যখন রাস্তা দিয়ে হাঁটছে, তখন তাদের পিছে, পিছে বাংলাদেশের সাধারণ মানুষও এড হয়ে যাচ্ছে। একটা দোকানের সামনে দিয়ে আসার সময় সেই দোকানের মানুষজনও সেই মিছিলে এড হচ্ছে। কোনো বাড়ির সামনে দিয়ে আসলে সেই বাড়ি থেকে কয়েকজন মানুষ সেই মিছিলে যাচ্ছে। এভাবে করেই সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের মিছিলে শামিল হচ্ছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তেক্ত বিরক্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি রাইট ওয়ার্ডটা হলো এজিটেটেড। দেশে এখন যা হচ্ছে, স্যার ইউনূস বাংলাদেশের যে অবস্থা করেছে, স্যার ইউনূসের সাঙ্গপাঙ্গ, জামাত শিবির, বিএনপি হতে শুরু করে সবাই বাংলাদেশকে মানে অন্যরকম করে ফেলেছে। আগে যে একটা স্টেবল সিচুয়েশন ছিল, মানুষ একটু শান্তিতে রাতে ঘুমাতে পারতো, 2 বেলা খেতে পারতো, আর্ন করতে পারতো, নিরাপত্তা ছিল, ঘুমের মধ্যে মেরে ফেলতো না, পাথর চাপা দিয়ে মেরে ফেলতো না। এখন সেই নিরাপত্তাটা আর নাই। মানুষ এখন এজিটেটেড হয়ে গেছে। কয়দিন পরে এই এজিটেশনটাই আরো ভয়ানক হয়ে উঠবে। তখন তারা চিন্তা করবে যে হয় মার নয় মর। হয় মার কাট হয়ে যাবে আরকি। হয় মারো নয় মরো। এখন স্বাভাবিকভাবে মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন মানুষ এই ধরনের আচরণ করা শুরু করে। বাংলাদেশের সাধারণ মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সব জায়গায় সব লেভেলের মানুষের, ব্যবসায়ী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, চাকরিজীবী বলেন, শ্রমিক বলেন, সব লেভেলে সব ধরনের মানুষের এখন মানে ধৈর্যের বাঁধ আস্তে, আস্তে ভেঙে যাচ্ছে। যেখানে মানুষের নিরাপত্তা নাই, বাচ্চাদের নিরাপত্তা নাই, একজন নারীর কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশ এখন এমন হয়ে গেছে, এমনই হয়ে যাচ্ছে এবং চারিদিকে জঙ্গি সন্ত্রাসী। মানুষ এগুলো দেখছে। বাংলাদেশের মানুষ এগুলি না দেখে বসে নাই। কতক্ষণ চুপ করে থাকবে? যে কারণে আওয়ামী লীগের মিছিলের সারিতে এখন সাধারণ মানুষ যুক্ত হচ্ছে। আস্তে, আস্তে করে মিছিল লম্বা হচ্ছে। আস্তে, আস্তে করে আরো লম্বা হবে। কয়দিন পর দেখবেন যে বিশাল, বিশাল সব মিছিল রাস্তা ভর্তি হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটা সেটা খেয়াল করবেন, সেটা এর মধ্যে এটা এখন একটা ট্রেন্ডিং টপিক। সেটা হচ্ছে যে বিদেশে বাংলাদেশের কি অবস্থা? মানে প্রবাসী বাংলাদেশীরা কি করছে? যেখানেই প্রবাসী বাংলাদেশী আছে সেখানেই প্রবাসের বাংলাদেশীরাও এজিটেটেড হয়ে যাচ্ছেন। তারাও প্রতিবাদী হয়ে উঠছেন। তারাও আর ঘরে চুপ করে বসে থাকতে পারছেন না। প্রবাসে থাকলেও সেখানেও প্রতিবাদ করা শুরু করেছেন। এই যে ইউনূস স্যার, এরপরে তার সাঙ্গপাঙ্গরা যখন বিভিন্ন দেশে যায়, একবার জাপান গেল, লন্ডনে, এখন নিউ ইয়র্কে, সব জায়গায় তারা প্রবাসী সাধারণ বাংলাদেশীদের রোষের শিকার হচ্ছে, তাদের রাগের শিকার হচ্ছে, প্রতিবাদের শিকার হচ্ছে, গালিগালাজের শিকার হচ্ছে। মানে গালিগালাজ খাওয়ার মতো কাজ করলে গালিগালাজ দিবে না? অবশ্যই দিবে। যেহেতু তাদের পরিবার-পরিজন বাংলাদেশে মানে এইগুলির কারণে ইফেক্টেড, বাংলাদেশের বর্তমান করুণ অবস্থার কারণে প্রবাসীদের যে ফ্যামিলিগুলি বাংলাদেশে থাকে তারা তো ইফেক্টেড কোনো না কোনোভাবে, রাইট? সো তাদের অবশ্যই খারাপ লাগে। প্রবাসীরা যখন এজিটেটেড হয়ে যায়, এটা হচ্ছে একটা ডেঞ্জারাস ইন্ডিকেটর। যেটা প্রবাসে ১ গুণ, সেটা বাংলাদেশে হয়ে ব্যাক করে ১০ গুণ। আমেরিকাতে অথবা লন্ডনে এই যে প্রতিবাদগুলি দেখছেন, সেই প্রতিবাদগুলোর আফটার শক হিসেবে বাংলাদেশে যে সিচুয়েশনটা হবে সেগুলি হবে ওই প্রতিবাদ থেকে ১০ গুণ। এই ক্ষেত্রে প্রবাসীদেরকে একটা ধন্যবাদ জানাতেই হবে যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা সাধারণ প্রবাসী, তারা অনেক বেশি কনসার্নড, অনেক বেশি অ্যালার্ট আছেন এই বাংলাদেশের ব্যাপারে এবং তারা চেষ্টা করছেন বাংলাদেশকে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে, একটা বেটার পজিশনে নিয়ে আসতে। ৩ নাম্বার সাইন, স্যার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের মধ্যে একটা মানে অন্যরকম একটা ভাব চলে আসছে। মানে চলে যাব একটা ভাব চলে আসছে। কথায়, কথায় চলে যাওয়ার কথা আসবে এখন। কথায়, কথায়
ফিউচারের কথা আসবে, আমি এটা করব, ওইটা করব, মানে বিভিন্ন ধরনের কথা আসবে। কথায়, কথায় তাদের চোখে মুখে একটা মানে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। যতই তারা বড়, বড় কথা বলুক না কেন, তাদের চোখে মুখে সবকিছু বের হয়ে আসছে। এবং তার চাইতে বড় কথা হলো তাদের বিভিন্ন ধরনের অপকর্মগুলি আস্তে, আস্তে সামনে চলে আসছে। যতই ঠেকিয়ে রাখার চেষ্টা করা হোক, যতই মিডিয়াকে কন্ট্রোল করা হোক, যতই সাংবাদিকদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হোক, কিন্তু সত্য তো বের হয়ে আসে, সত্য চাপা থাকে না। ধীরে, ধীরে সব বের হয়ে আসে। এভাবেই আস্তে, আস্তে এই মুহূর্তে বাংলাদেশকে যারা ১২টা বাজিয়েছে তারা অ্যাকচুয়ালি কি করেছে এগুলিও বের হয়ে এসেছে। ৪ নাম্বার সাইন, দেশে বিদেশীদের আনাগোনা বেশি। বাংলাদেশে এই মুহূর্তে বিদেশীদের প্রচুর আনাগোনা, বিশেষ করে আমেরিকানদের, মানে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানের, পাকিস্তানিদের প্রচুর আনাগোনা বাংলাদেশে এই মুহূর্তে। ভর্তি নাকি পাকিস্তানি আইএসআই, এটা আমি আগেও বলেছি। ওয়েল, আমেরিকার আর্মি এখন বাংলাদেশে আছে, রাইট? ওই যে হারকিউলিস করে আসছে, বড়, বড় সামরিক বিমানে করে আসছে। এরপরে অন্যান্য দেশের আর্মিও নাকি ঘোরাঘুরি করছে কয়েকটা দেশের। সো বিদেশিদের ইনভলভমেন্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে। এমবাসিগুলির মধ্যে ছোটাছুটি বেশি হচ্ছে। এমবাসিতে ধর্ণা দেওয়া বাড়ছে। আবার এমবাসি থেকে অনেকেই মানে সেফ এক্সিটের জন্য অনেক কিছুর আবেদন করছে। এটা হয়তো আমরা চোখে দেখছি না, সামনে আসবে না কখনো। কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডরদের দৌড়াদৌড়ি অনেক বেশি, নেগোসিয়েশন এইটা সেটা চলছে। বিশেষ করে আমেরিকান অ্যাম্বাসেডর, বিশেষ করে ইউকে অ্যাম্বাসেডর মেবি হালকা হয়ে যাবে কয়দিন পরে, উনি হয়তো খুব বেশি একটা ইনভলভ হবেন না, কারণ লন্ডনে যে পরিমাণ আন্দোলন হয়েছে ওটার একটা ইম্প্যাক্টও থাকবে। কিন্তু ইউএস অ্যাম্বাসেডর প্রচুর দৌড়াদৌড়ি করছে। ইউএস বিভিন্ন অফিসিয়ালস বাংলাদেশে আছে, ইন্দো প্যাসিফিক কমান্ডার বাংলাদেশে আসছে যাচ্ছে, অনেক বড় বড় কথা বলছে, আবার পোর্ট নিয়ে কথা বলছে। তাড়াহুড়া, অর্থাৎ যে টার্গেটে তাদের, ধরেন একটা টার্গেট ছিল যে 2 বছরের মধ্যে করবে, 3 বছরের মধ্যে করবে, রাইট? সেই টার্গেট তারা জানে এখন যে 2 বছরের মধ্যে করতে পারবে না, এতদিন টিকতে পারবে না, সময় শেষ হয়ে আসছে। তো শেষ মুহূর্তে সবকিছু তড়িঘড়ি করে কমপ্লিট করে ফেলা। এই যে পেপারে আসছে যে আমেরিকা এখন একটা পোর্ট নিতে চায়, বা পোর্টের উপরে নজর, চট্টগ্রামের একটা বন্দরের উপরে নজর, এই সেই অনেক কথাবার্তা আসছে না? এগুলি হচ্ছে তাড়াহুড়ার ফসল। ধরেন এগুলি প্ল্যানে ছিল, কিন্তু আরো কিছুদিন পরে ছিল। ধরেন যে না 1 বছর যাক, 1 বছর 2 বছর যাক, এরপরে সময় মতো এটা করে, ওইটা করে, এই সিস্টেমে করে ওইভাবে পোর্টটা নিব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনূস স্যার বেশিক্ষণ টিকবে না, তার সাঙ্গপাঙ্গরা বেশিক্ষণ টিকবে না, সবই পড়ে যাবে। তখন তড়িঘড়ি করে সব ডিলগুলো করা হচ্ছে, যাকে যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চিটাগংয়ের পোর্ট বলেন, অথবা অন্যান্য বাংলাদেশের বিভিন্ন অ্যাসেট বলেন। ইনফ্যাক্ট বাংলাদেশের তেল, গ্যাস বা প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ নিয়ে ইউএস এমবাসি 2 দিন আগেও একটা কথা বলেছে। গতকাল না, তার আগের দিনও একটা বিবৃতি দিয়েছে যে তারা এটাকে নাকি ট্রান্সপারেন্সি বাড়াবে, হ্যান বাড়াবে, তেন বাড়াবে। বাংলাদেশের সম্পদ নিয়ে তাদের অনেক মাথা ব্যথা। ঠিক আছে? বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে তাদের মাথা ব্যথা বেশি, যা দেখলাম আরকি। সো এই জিনিসগুলো এখন তড়িঘড়ি করে করছে। তড়িঘড়ি করে এগুলিকে মানে কোন রকমে গছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা একটা ভাইটাল সাইন। আর 5 নাম্বার, খেয়াল করে দেখেন গত 1-1.5 মাসে কতবার হাসনাতকে দেখেছেন বা সার্জিসকে দেখেছেন, বা এনসিপির বিভিন্ন এই সমস্ত এদের কথাবার্তা কতটুকু শুনেছেন? এরা তো মাঝখানে সারাদিনই মিডিয়াতে থাকতো, সারাদিনই নিউজ পেপারে এদের বড়, বড় কথা শোনা যেত। কিন্তু গত 1 মাসে ঠিক কতবার শুনেছেন? হাতে গোনা কয়েকবার। সার্জিসরা বা তারা একটা গ্রুপ জাপান-তাপান ঘুরছে বা ঘোরার নাম করে দেশের বাইরে থাকছে, আরেকটা গ্রুপ হয়তো অন্য আরেকটা দেশে ঘুরছে। এভাবে করে তারা কিন্তু লাইমলাইটে খুব একটা আসছে না, বড়, বড় কথাও বলছে না। তারা মোটামুটি তল্পি-তল্পা গোছানোর ব্যবস্থা করছে। যার যেখানে যা আছে সেটা নিয়ে মোটামুটি তাদের এখন আর ওই ধরনের মাথা ব্যথা নাই। তারা আস্তে, আস্তে সরে যাচ্ছে। তারা আস্তে, আস্তে নিজেদের গুটিয়ে ফেলছে এবং তাড়াহুড়া করছে কত তাড়াতাড়ি হয়তো দেশ ছেড়ে চলে যাবে। এখন যত কম কথা বলা যায় তলে, তলে মিডিয়ার সামনে যাওয়া যাবে না, ক্যামেরার সামনে যাওয়া যাবে না, বেশি লাইমলাইট আসা যাবে না, ভিতরে, ভিতরে কাজ সেরে ফেলি। ব্যাপারটা অনেকটা এরকম। এরপর 6 নম্বর সাইন, বাংলাদেশের ইকোনমির দিকে তাকান। কোনো ব্যবসায়ীরাও চুপচাপ বসে আছে। বড়, বড় ব্যবসায়ী যারা আছে, বিশাল, বিশাল ইনভেস্টর যারা আছে, বা ব্যাংকিং সেক্টর যারা আছে, তাদের কাছে অনেক ধরনের ক্যালকুলেশন থাকে, স্ট্যাটিস্টিক্স থাকে। তারা বুঝে, তারা অনেক খবর পায়। বাইরে থেকে খবর পায়, বা তাদের পার্টনার, বিদেশি পার্টনারদের কাছ থেকে খবর পায়, বা ভিতরে, ভিতরে খবর পায় যে এটা হবে বা ওইটা হবে, বা গভর্নমেন্ট পড়ে যেতে পারে, বা কিছু একটা হইতে পারে। সামথিং ইজ গনা হ্যাপেন। তখন তারা ইনভেস্ট না করে চুপচাপ বসে থাকে। কারণ ওই আনস্টেবল একটা গভর্নমেন্ট, আনস্টেবল একটা দেশে তারা কখনো ইনভেস্ট করতে চাইবে না। তারা চুপচাপ বসে থাকবে, দেখবে কি করবে না করবে, এবং একটা মোক্ষম সময়ের জন্য ওয়েট করবে। এটাই সবসময় হয়ে থাকে। এটা যেকোনো জায়গায় হয়, এটা শুধু বাংলাদেশে না।
এবং এই মুহূর্তে বাংলাদেশে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে না। দেশীয় ইনভেস্টর যারা আছে তারাও চুপচাপ বসে আছে, বিদেশের ইনভেস্টর যারা আছে তারাও চুপচাপ বসে আছে। নট ডুইং এনিথিং, নট মুভিং এনিথিং। কোনো ডিলই হচ্ছে না, কোনো ধরনের কথাবার্তাও হচ্ছে না। এবং এই ব্যাপারে দেখবেন সরকারের তরফ থেকেও কোনো ধরনের আলাপ আলোচনা কথাবার্তা তেমন কিছু নাই। এরপর আরেকটা সাইন 7 নাম্বার, যে বাংলাদেশের সংস্কারের কথা বলছিল, রাইট? গত 1 বছর ধরে এই সংস্কারের কথা শুনতে শুনতে মানে কান ঝালাপালা হয়ে গেছিল। কিন্তু খেয়াল করে দেখেন তো গত 1 মাসে এই সংস্কারের কথা কয়বার শুনেছেন? সংস্কার করা, বাংলাদেশকে নতুন করে হোয়াটএভার করবে, এগুলো একটা অজুহাত ছিল 1 বছর ধরে মানুষকে মূলা ঝুলানো। কিন্তু যেহেতু টাইম শেষ হয়ে আসছে, এখন আর সংস্কারের নাটক করে লাভ নেই, এখন অন্য নাটক করতে হবে। আমার কথা করার দরকার নেই। আপনি খেয়াল করে দেখেন নিজেই, আপনারা যারা আমার কথা শুনছেন এখন, নিজেরাই বলেন গত 1 মাসে ওই যে সংস্কারের কথা কয়বার শুনেছেন? একবারও শুনেছেন? কতবার শুনেছেন? হাতে গুনতে পারবেন। সংস্কার ওগুলি নিয়ে কোনো কথাবার্তা এখন আর নাই। কথায় কথায় স্যার ইউনূস এখন বলেন না আমরা সংস্কার করে হ্যান করেছি, উল্টে ফেলেছি, ব্লা ব্লা ব্লা, বা তার সাঙ্গপাঙ্গ বা উপদেষ্টার যারা আছে তারা কিন্তু আর কথা বলে না। এরপরে সুবিধা পার্টি যেগুলি ছিল, এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকগুলি সুবিধা পার্টি আছে, রাইট? যেমন ফারুকী একটা সুবিধা পার্টি, রাইট? এই সুবিধা পার্টিরা দেখবেন, এই ফারুকীর মতো যারা সুবিধা পার্টি আছে তারা একদম চুপ হয়ে গেছে, একদম এক কোনায় গিয়ে চুপ হয়ে গেছে। কারণ তারা অলরেডি ইন্ডিকেটর পেয়ে গেছে যা পাওয়ার, যে কারণে তারা এখন বুঝতে পারছে না ডানে যাবে না বামে যাবে। কারণ whatever is gonna happen, whenever is gonna happen, যখন এটা হবে তখন তাদের কি হবে? তারা তো সব জায়গায় সুবিধা নিয়ে থাকে। কিন্তু এইবার একটু বেশি হয়ে গেছে, উপরে হয়ে গেছে। তারা মনে করেছিল যে ইউনূসের সরকার 5-6 বছর থেকে যাবে, মিনিমাম 3-4 বছর থেকে যাবে, কিন্তু সেটা আর হচ্ছে না। মনে হচ্ছে না সেটা আর হচ্ছে। তারা নিজেরাই ভঙ্গুর হয়ে গেছে, ফ্র্যাজাইল, যে কোনো মুহূর্তে ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। ইউনূস তো নিজেই বলছেন এখন যে ফেব্রুয়ারির পর আর থাকবে না। আমার মনে হয় না ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কিছু গড়াবে। তো আমি যে সমস্ত সাইনগুলির কথা বললাম, এই সাইনগুলো বাদেও আরো কিছু সাইন আছে যেগুলো আমি এখন বলবো না, এগুলো আর কয়দিন পরে বলবো। বাট যেগুলোর আমি বললাম সেগুলো আপনারা মিলিয়ে দেখতে পারেন যে কথা মিলছে কিনা। যদি মিলে আমার কথার সাথে আপনাদের দেখা বা আপনাদের অবজারভেশন, স্বাভাবিকভাবে আমার চাইতে বেশি আপনারা অবজার্ভ করছেন, যারা দেশের ভিতরে আছেন তারা আরো ভালোভাবে অবজার্ভ করছেন। আমি তো অনেক বাইরে আছি, মানে হাজার মাইল দূরে দেশ থেকে, তাই না? যদি মিলে, আপনাদের চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মিলে, তাহলে ধরে নেন যে সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, মানে কিছু একটা হতে যাচ্ছে। এখন সেটা ভালো না খারাপ আই ডোন্ট নো। বাংলাদেশ একটা যুদ্ধের মানে কাছাকাছি আছে, যে একটা গৃহযুদ্ধও লেগে যেতে পারে, অথবা ইন দ্য ব্রিক অফ অ্যানাদার ওয়ার আরেকটা দেশের সাথেও যুদ্ধ লেগে যেতে পারে। বাংলাদেশ কিন্তু একটা ওই ধরনের সেন্সিটিভ একটা জায়গায় আছে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা অথবা অঘটন যে কোনো ঘটতে পারে। এবং আমার খালি চিন্তা হয় বাংলাদেশের মানুষের জন্য, তারা কি করবে? কারণ বাংলাদেশের মানুষ তো কোনো দোষ করে নাই। কিন্তু বাংলাদেশকে যেভাবে বিপদের দিকে ঠেলে দিচ্ছে স্যার ইউনূস, তার গং, জামাত, বিএনপি, এরা মানে একেবারে প্ল্যান করে, কিছু যদি হতে যায় সেটাকে ঠেকানো খুব ডিফিকাল্ট হবে। এখন যখন কিছু ঘটবে সেই সময়ের জন্য আপনারা প্রস্তুত কিনা আমি সেটা আসলে জানতে চাই। কমেন্টে জানাবেন অবশ্যই। এমন কোনো সময় আসে যে আপনাদেরকে রাস্তায় নামতে হবে, আপনাদেরকে মাঠে নামতে হবে, আপনাদের দেশ উদ্ধার করতে হবে, দেশকে বাঁচাতে হবে। হয়তো আরেকবার স্বাধীন করতে হবে দেশকে, হয়তো আরেকবার যুদ্ধ করতে হবে দেশকে স্বাধীন করার জন্য। তাহলে আপনারা মাঠে নামবেন কিনা, আপনারা রাস্তায় নামবেন কিনা, আমি এটাই জানতে চাই আপনাদের কাছ থেকে। বিকজ আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মেন্টালি কিছু না কিছুর জন্য প্রিপারেশন রাখা এখন খুবই জরুরি। আশা করি ভালো থাকবেন।